বৈশিষ্ট্য হচ্ছে সভরেন। এটাকে বলা হচ্ছে, বাংলায় বলা হচ্ছে সার্বভৌমিকতা। তো এই ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় এই সভরেন বা সার্বভৌমিকতা কথাটি যুক্ত করার কারণ হচ্ছে যে আমাদের ভারতবর্ষ, আমাদের দেশ হচ্ছে একটি সার্বভৌম দেশ। তো এই সার্বভৌম বলতে কি বোঝায় না, এই সার্বভৌমিক বলতে বোঝায় হচ্ছে আমাদের রাষ্ট্র ভারতবর্ষ, এই রাষ্ট্রের নিরঙ্কুশ এবং অবাধ ক্ষমতাকে বোঝায়। তাহলে কি বোঝাচ্ছে? নিরঙ্কুশ ও অবাধ ক্ষমতা। তাহলে আমাদের ভারতীয় রাষ্ট্রের নিরঙ্কুশ ও অবাধ ক্ষমতাকে বোঝাচ্ছে, ক্ষমতাটি হলো সার্বভৌমতা। এর অর্থ তাহলে আমরা কি বুঝতে পারছি? রাষ্ট্র হিসাবে ভারত আভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় দিক থেকেই সে চূড়ান্তভাবে স্বাধীন এবং সে বৈদেশিক কোনো শক্তি, বৈদেশিক কোনো রাষ্ট্রের থেকে সম্পূর্ণভাবে সে নিয়ন্ত্রণ মুক্ত। তাহলে কোনো রাষ্ট্র, কোনো দেশ যদি সে আভ্যন্তরীণভাবে অবাধ ক্ষমতার অধিকারী থাকে, মানে তার আদেশ নির্দেশ রাষ্ট্রে বসবাসকারী সমস্ত মানুষ নির্দ্বিধায় অবাধে মেনে চলে, কোনো রকম প্রশ্ন না তুলে, এবং সেই রাষ্ট্রটি যদি বাহ্যিক কোনো ক্ষমতা অথবা বাইরের কোনো দেশ বা রাষ্ট্রের দ্বারা প্রভাবিত না হয় এবং তাদের নিয়ন্ত্রণ মুক্ত থাকে, তাহলে সেই দেশ বা সেই রাষ্ট্রকে আমরা সার্বভৌম দেশ বা রাষ্ট্র বলবো। দ্বিতীয় বৈশিষ্ট্য রয়েছে প্রস্তাবনা, সেটা হচ্ছে সোশ্যালিস্ট। হচ্ছে সমাজতান্ত্রিক। আমরা জানি এই সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক এই বৈশিষ্ট্যটা মূল সংবিধানে ছিল না। 1976 সালে 42তম সংশোধনী আইনের মধ্যে দিয়ে এটি যুক্ত করা হয়। এবং আমাদের দেশের যে সমস্ত রাষ্ট্রনায়করা ছিলেন কোন সময় যখন আমাদের সংবিধান রচিত হয়, তার মধ্যে পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন অন্যতম। তো এই পণ্ডিত জওহরলাল নেহেরু, ইনি ছিলেন এই সমাজতান্ত্রিক মনোভাবাপন্ন একজন মানুষ, এবং সেই কারণে দেখা যায় পরবর্তী সময়ে এই সমাজতান্ত্রিক বৈশিষ্ট্য, এই কথাটি আমাদের সংবিধানের প্রস্তাবনায় যুক্ত করা হয়। যদিও আমাদের দেশের সংবিধান সমাজতান্ত্রিক, আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা সমাজতান্ত্রিক ধাঁচের নয়, তবুও আমাদের প্রস্তাবনায় এটি যুক্ত করা হয়েছিল। তাহলে এই সমাজতান্ত্রিক এর কথাটির অর্থটা কি না, এখানে এই কথার অর্থ দিয়ে এটাই বোঝানো হয় যে কোনো সমাজতান্ত্রিক দেশে যে সমস্ত যা কিছু উৎপাদিত হবে, দ্রব্য সামগ্রী সব কিছু, এই উৎপাদিত উপাদানগুলির মালিকানা সাধারণ মানে সকল মানুষের হাতে ন্যস্ত থাকবে এবং সেগুলি রাষ্ট্র দ্বারা পরিচালিত হবে। তাহলে সমস্ত মানুষ যা উৎপাদন করবে, যা আয় করবে, তার সব মালিকানা হবে রাষ্ট্র এবং সে রাষ্ট্রের দ্বারাই পরিচালিত হবে এবং সেগুলো সমস্ত সাধারণের হাতেই ন্যস্ত থাকবে। অর্থনৈতিক ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না। তাহলে আমরা এটা থেকে এটা বলতে পারি যে এক কথায় অর্থনৈতিক ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না। অর্থনৈতিক, এক কথা বলতে পারি অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠাই ছিল এর উদ্দেশ্য। এর পরের বৈশিষ্ট্য সভরেন সোশ্যালিস্ট আমরা জানলাম। এরপর হচ্ছে সেকুলার। সেকুলার কথার অর্থ হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। এই বৈশিষ্ট্যটি এটিও কিন্তু আমাদের মূল সংবিধানে ছিল না, যেটা 1949 সালের 26শে নভেম্বর তারিখে আমাদের সংবিধান গৃহীত হয় এবং 1950 সালের 26শে জানুয়ারি তারিখে আমাদের সংবিধান চালু হয়। তো
এই সময় কিন্তু আমাদের মূল সংবিধানের প্রস্তাবনায় সোশ্যালিস্ট এবং সেকুলার, এই সেকুলার সোশ্যালিস্টও ছিল না, সেকুলার কথাটিও ছিল না। তাহলে এটা পরবর্তীকালে যুক্ত করা হয়েছে। সেটা কত সালে একটু আগে আমি বললাম, 1976 সালে আমাদের ভারতীয় সংবিধানের 42তম সংশোধনী আইনে এটি যুক্ত করা হয়েছে। তো এই ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝায় না, রাষ্ট্রের কোনো জাতীয় ধর্ম থাকবে না, রাষ্ট্রের কোনো জাতীয় ধর্ম থাকবে না, রাষ্ট্র বিশেষ কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না। আর হচ্ছে কি, ধর্মের ভিত্তিতে রাষ্ট্র কোনো প্রকার কর কোনো জনসাধারণের উপর অথবা অন্য কারো উপর আরোপ করতে পারবে না। রাষ্ট্রে বসবাসকারী সকল নাগরিক স্বাধীনভাবে তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, তাদের মতামত অনুযায়ী নিজস্ব ধর্ম, নিজ নিজ ধর্মমত পালন করতে পারবে এবং প্রচারও করতে পারবে। তাহলে ধর্ম নিরপেক্ষতা বলতে সেটাই বোঝায়। আমাদের অনেক পরীক্ষায় প্রশ্ন আসে এটি, এবং সেখানে অপশনের মধ্যে একটা অপশন থাকে ধর্ম নিরপেক্ষতা বলতে বোঝায়, এটা কি বোঝায় যে রাষ্ট্রের অভ্যন্তরে কোনো মানুষ কোনো ধর্মীয় আচরণ পালন করতে পারবে না, সেটা কিন্তু নয়। ধর্ম নিরপেক্ষতা বলতে বোঝায় রাষ্ট্র কোনো ধর্মকে জাতীয় ধর্মের হিসাবে ঘোষণা করবে না এবং কোনো ধর্মের প্রতি পক্ষপাত করবে না, কোনো ধর্মের প্রচার করবে না, সে নিরপেক্ষ থাকবে, সেটাকেই বোঝানো হচ্ছে। এরপরের বৈশিষ্ট্য হচ্ছে ডেমোক্রেটিক বা গণতন্ত্র। তাহলে ডেমোক্রেটিক বা গণতন্ত্র বলতে আমরা কি বুঝি? নাম্বার 4, তাহলে এই ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক কথাটির সাথে আমরা খুবই পরিচিত। আমাদের দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত রয়েছে এবং এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল কথাই হচ্ছে এখানে জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে। জনগণের শাসন কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে না, জনগণ কি সমস্ত শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে? না, করে না। তাদের কারো পক্ষেই সেটা সম্ভব হয় না। সমস্ত জনগণ আইন প্রণয়ন, শাসন নির্ধারণে, সেগুলো আইন প্রণয়নে অংশগ্রহণ করবে, সেটা কখনোই সম্ভব হয় না। তাহলে আমরা কি করি, আমরা প্রত্যেক এলাকার নিজ নিজ প্রতিনিধি পাঠাই। তাহলে এখানে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র আমাদের দেশে, যেহেতু একটা সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, তাহলে পরোক্ষ গণতন্ত্র এখানে প্রচলিত, প্রত্যক্ষ গণতন্ত্র সম্ভব নয় এত জনসংখ্যা বিশিষ্ট কোনো দেশে। তাহলে এই গণতন্ত্র বোঝাচ্ছে জাতি ধর্ম লিঙ্গ নির্বিশেষে রাষ্ট্রের সকল মানুষের, সকল নাগরিকদের দ্বারা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে নির্বাচিত একটা সরকার থাকবে এবং সেই তারা রাষ্ট্র পরিচালনা করবে। তাহলে এক কথা আমরা বলতে পারি গণতান্ত্রিক বা গণতন্ত্র বোঝায় হচ্ছে জনগণের শাসন। প্রস্তাবনায় উল্লেখিত আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রিপাবলিক বা সাধারণতন্ত্র। তাহলে এই রিপাবলিক বা সাধারণতন্ত্র বলতে আমরা কি বুঝি সেটা দেখছি। নাম্বার 5, রিপাবলিক বা সাধারণতন্ত্র। তাহলে গণতন্ত্র আর সাধারণতন্ত্র বা রিপাবলিক বা ডেমোক্রেটিক মধ্যে একটা মূল পার্থক্য রয়েছে। গণতন্ত্র যেখানে হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্কের ভোটাধিকার থাকবে এবং ভোটের মধ্যে দিয়ে সরকার নির্বাচিত হবে এবং সেখানে জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে। কিন্তু সাধারণতন্ত্র বলতে বোঝায় এখানে বংশ পরম্পরায় কোনো রাষ্ট্রপ্রধানের পদ থাকবে না এবং জনসাধারণের কল্যাণ সাধনেই এই সাধারণতান্ত্রিক সরকারের প্রধান উদ্দেশ্য হবে এবং এখানে দেশের জনগণ সরকারের
যাবতীয় ক্ষমতার উৎস হবে, যেটা গণতন্ত্র আমরা দেখতে পাই। তাহলে সাধারণতন্ত্রে শাসনতান্ত্রিক রাষ্ট্রপ্রধান, যেটা যারাই হোক না কেন তারা ভারতের জনসাধারণের দ্বারা প্রত্যক্ষ পরোক্ষভাবে একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হবে। তাহলে এক কথা আমরা বলতে পারি এখানে উত্তরাধিকার সূত্রে কোনো রাষ্ট্রপ্রধানের পদ থাকবে না। উত্তরাধিকার সূত্রে রাষ্ট্রপ্রধানের পদ থাকবে না। তাহলে আমরা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত যে মূল বৈশিষ্ট্যগুলো রয়েছে, সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এর সম্পর্কে আমরা জানলাম। আমরা এর পরবর্তী ক্লাসে এই প্রস্তাবনার গুরুত্ব সম্পর্কেও জানব।